বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের চট্টি প্রসঙ্গ অনুষ্ঠানে। আমি মুক্তা এবং আমি আলিমুল হক। আমাদের আজকের প্রসঙ্গ বই। ব্রিটিশ লেখক ও কবি মার্কিন টাপার বলেছেন, সব বন্ধু সেরা বন্ধু হচ্ছে বই। আর ফ্রান্সিস বেকন কোন বই কিভাবে পড়তে হবে তাও বলে দিয়েছেন। তিনি বলেছেন, কতক বই অপরকে দিয়ে পড়িয়ে সারাংশ করিয়ে নিলেও চলতে পারে, কিন্তু তা অপেক্ষাকৃত স্বল্পমানের বা বাজে বই পুস্তকের বেলায় প্রযোজ্য, মানে ভালো বইয়ের জন্য না। আর মার্কিন দার্শনিক হেনরি ডেভিড থোরু বলেছেন, সবচেয়ে ভালো বইগুলো আগেভাগে পড়ে রাখো, কারণ ওগুলো পড়ার সময় আখেরে নাও পেতে পারো। কবি ওমর খৈয়াম তার বেহেশতের সরঞ্জামের ফিরিস্তি দিতে গিয়ে বইয়ের কথা ভোলেননি। আর ইসলামের শেষ নবী বলে গেছেন, জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন পর্যন্ত যাও। এদিকে চীনে একটি কথা প্রচলিত আছে। কথাটি হচ্ছে, বইয়ের মধ্যে অফুরন্ত ধন সম্পদ খুঁজে পাওয়া যায়। এই প্রবাদটি চীনা জাতির বইয়ের প্রতি গভীর শ্রদ্ধাকে ধারণ করে। এটি প্রাচীন চীনা সভ্যতার চিরন্তন চেতনারও বহিঃপ্রকাশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বই নিয়ে কেন কথা বলছি? কারণ চীনে ঘটা করে এই বছর পালিত হয় জাতীয় বই পড়া সপ্তাহ। আগে বই পড়া দিবস পালিত হতো। পড়া বাকুড় এর মূল উদ্দেশ্য বেশি বেশি বই পড়াকে উৎসাহিত করা। সহস্রাব্দ প্রাচীন সাংস্কৃতিক চেতনাকে ধরে রাখাও এর একটি লক্ষ্য। গান চর্চা চীনা জাতির হাজার হাজার বছরের ঐতিহ্য, আর গানের উৎস মূলত বই। তাই গান অর্জনের জন্য বই পড়তে হবে, চাই সেটা মুদ্রিত বই হোক বা ডিজিটাল বই। চীনা কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বই পড়ার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। দেশকে একটি বইপ্রেমী সমাজ হিসেবে গড়ে তুলতে সবাইকে উৎসাহিত করছেন। আর এজন্য রীতিমতো নতুন আইনও প্রণয়ন করা হয়েছে। দেশব্যাপী বই পড়া প্রসারের বিধিমালার প্রণয়ন ও তার আনুষ্ঠানিক বাস্তবায়ন বই পড়াকে তৃণমূল স্তরের প্রচারণার বিষয় থেকে তুলে এনেছে একটি প্রাতিষ্ঠানিক ও আইনসম্মত জনসাংস্কৃতিক বিষয়ে। বিধিমালায় পড়তে ভালোবাসা, ভালো বই পড়া ও কার্যকরভাবে পড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে চীনে ডিজিটাল বই ব্যবহারকারীর সংখ্যা ৮০০ কোটিরও বেশি। মোবাইল ও অডিও বুকের মতো নতুন মাধ্যমগুলো পড়াকে সময় ও স্থানের সীমাবদ্ধতা থেকে অনেকটাই মুক্ত করেছে। সত্যিকার অর্থে এখন সবাই বই পড়তে পারে এবং যে কোনো সময় ও যে কোনো জায়গায় পড়তে পারে। জাতীয় বই পড়া সপ্তাহ এখন একটি সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এর উৎসবের আবহে সবাই বেশি বেশি বই পড়েন। যাদের বই পড়ার আগ্রহ কম, তারাও এই বিশেষ সপ্তাহে নতুন করে বই পড়তে আগ্রহী হয়ে ওঠেন। বই হয়ে ওঠে আদার আলোচ্য বিষয়। জাতীয় বই পড়া সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে নানান ধরনের কার্যক্রমও আয়োজন করা হয়। সিয়ানে পাঠকরা প্রাচীন নগর প্রাচীরের নিচে সমবেত হয়ে প্রাচীন বই পাঠ করেন এবং চীনা সংস্কৃতি গভীরতা অনুভব করার চেষ্টা করেন। সাংহাইয়ে চীনা ও বিদেশি পাঠকরা একসাথে বসে তাদের প্রিয় বইগুলো নিয়ে আলোচনা করেন এবং মত বিনিময় করেন। বিদ্যালয়গুলোয় শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসিক পড়তে এবং সৃষ্টিশীল লেখা লিখতে উৎসাহিত করেন। দেশব্যাপী এই বই পড়ার উৎসব চীনা সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে এর সাংস্কৃতিক মূলকে সুরক্ষিত করে এবং জাতীয় শিক্ষার গুণগত মানকে উন্নত করে। আচ্ছা আলিম, আমি জানি আপনি কয়েকটি বই লিখেছেন, তাহলে আপনার বইগুলো সম্পর্কে আমাদেরকে জানান। যে আমি চীন সম্পর্কিত যে বইগুলো লিখেছি, হ্যাঁ, অবশ্যই। চীন সম্পর্কিত বই আমি এবং আমার সহকর্মী ছাই ইয়ানহুয়া, আমরা দুজনে মিলে 3টি বই এ পর্যন্ত চীন সম্পর্কে লিখেছি, চীন সম্পর্কিত বই। এই বইগুলো যদি আমি আপনাদের একটু দেখাই। প্রথম বই যেটি আমাদের প্রকাশিত হয়েছিল
যেমন আমি এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই, এই বই এটি হচ্ছে চিন্ময় চীন। এই বইটি যেমন নাম শুনলেই আপনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে চীনের সৌন্দর্যকে তুলে ধরা হয়েছে। অবশ্যই। তো তার মানে এই না যে শুধু চীনের সৌন্দর্য নিয়ে আমরা এখানে কথা বলেছি, বা চীনের অনেকগুলো ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান, চীনের খাবার, চীনের উৎসব, চীনের বাগান, এই নিয়েও আলোচনা আছে। আমি নিজে চীনের অনেক জায়গায় ঘুরেছি, আপনি জানেন, আপনার সঙ্গেও আমি গিয়েছি। তো সেই অভিজ্ঞতা, মানে আমার কিছু পর্যটন বিষয়ক আমার যে ভ্রমণ কাহিনী টাইপের লেখা এখানে আছে। আমার মনে হয় দর্শকরা এই বই দেখলে অবশ্যই চীনে ভ্রমণ করার আগ্রহ হয়ে উঠবে। হ্যাঁ, আমাদের লক্ষ্য আসলে এরকমই ছিল যে এর মধ্যে আমরা মোটামুটি মোটা দাগে চীনকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের দ্বিতীয় যে বইটি, এই বইটি আমাদের দর্শকরা যদি একবার একটু দেখেন, এই বইটির নাম হচ্ছে চীনের সংখ্যালঘু জাতি। অনেকেই জানেন না যে চীনে শুধু হান জাতি বা যারা চীনা ভাষা বলেন, ম্যান্ডারিন স্পিকিং, হান ভাষা, হ্যাঁ, তার বাইরেও অনেকগুলো জাতি বাস করে। তো নিবন্ধিত এরকম জাতি আছে 55টি। তো আমরা এই 55টা জাতির উপরে এই বইটিতে আলোচনা করেছি। এখানেও প্রচুর মানে কালার ছবি আছে, রঙিন ছবি আছে, তাদের পোশাক, তাদের খাবার, তাদের মানে ধর্মীয় রীতিনীতি, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। এবং চীনে অনেকে এটা হয়তো জানেন না যে চীনে 10টি সংখ্যালঘু জাতি আছে যারা ইসলাম ধর্মাবলম্বী। তো এই 10টি জাতিও এখানে আছে। আসলে আপনার বই থেকে একটি রনি এবং শত চীন জানতে পারবো, তাই না? আর শেষ বইটি, যেটি একেবারে নতুন, সেটি হচ্ছে নয়া চীনে সাফল্যের মুকুটে 7টি পালক। নামটা একটু হয়তো খটোমটো মনে হতে পারে। কেন এই নামটি দেওয়া হয়েছে, যে আমরা এই বইতে নয়া চীন প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত চীন যে সাফল্য অর্জন করেছে, এই বইটিতে 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেগুলো হচ্ছে দ্রুতগতির ট্রেন, আমরা জানি দ্রুতগতির ট্রেনে বিশ্বের সেরা হচ্ছে চায়না, এটা আমরা জানি যে সারা বিশ্বের একদম অধিকাংশ, বা যদি বলি 70% দ্রুতগতির রেল লাইন হচ্ছে চীনে, এবং আনপ্যারালাল। আরেকটি হচ্ছে মহাকাশ গবেষণা, এবং এটা আপনি জানেন যে আমাদের দর্শক শ্রোতারাও অনেকেই জানেন যে চীন একাই মহাকাশ স্টেশন করেছে, এবং এটা একটা বিরল একটা মানে অর্জন। তো এই মহাকাশ গবেষণা কিভাবে শুরু হয়েছে, কিভাবে চীন এই পর্যন্ত এসছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা এখানে করেছি। এবং চীনের সেতু, এটা একটা বড় দিক চীনের। আমরা জানি চীনের অসংখ্য সেতু আছে, পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের ভেতর দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, নদীর উপর দিয়ে প্রচুর সেতু চীন বানিয়েছে। একসময় যেটা চীনের জন্য স্বপ্নের মতো ছিল। সুপার কম্পিউটারে চীন অনেক এগিয়েছে। তো এই বিষয়টাও এই বইয়ে এসছে। নতুন জ্বালানি, আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি নতুন জ্বালানি চালিত গাড়ি চীনে। ফটোভোল্টাইক আছে, নতুন জ্বালানি যেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি দিয়ে চলে, ইভি যেটা। তো বিশ্বের সবচেয়ে বেশি ইভি মানে যানবাহন চীনে উৎপাদিত হয় এবং সবচেয়ে বেশি চীনে ব্যবহৃত হয়। তো এখানে চীনের যে অর্জন, সেটাকে আমরা তুলে ধরেছি। দারিদ্র্য বিমোচন হচ্ছে আরেকটা দিক, এবং এটা সম্ভবত সবচেয়ে আলোচিত। চীনের যে লক্ষ্য ছিল 2020 সালের মধ্যে দারিদ্র্য মুক্ত হওয়া, এবং চীন সেই লক্ষ্য পূরণ করেছে, এবং আসলে সেটা কয়েক মাস আগেই করেছে। 2020 সালের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়নি, এবং এটাকে জাতিসংঘ এটাকে স্বীকৃতি দিয়েছে, যে কারণ জাতিসংঘের দারিদ্র্য বিমোচন লক্ষ্যমাত্রা হচ্ছে 2030। তো চীন একটি অনেক বড় জনসংখ্যার দেশ হিসেবে অনেক আগে, 10 বছর আগে এটা অর্জন করেছে। এবং এটা কিভাবে তারা অর্জন করেছে, এই বিষয়টা এখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আরেকটা খুব হালকা বিষয়, কিন্তু মানে জাতি হিসেবে চীন গর্ব করতে পারে, সেটা হচ্ছে খেলাধুলা। কারণ আমরা জানি যে খেলাধুলায় চীন অনেক দূরে গিয়েছে। সেই 2008 সালের অলিম্পিকের পর থেকে চীন বিভিন্ন জায়গায়, এবং আমরা শীতকালীন অলিম্পিকও দেখেছি, চীন অনেক বেশি ভালো করছে।
আরেকটি বিষয় আমরা এখানে আপনার অনেকটা অ্যাপেন্ডিক্স হিসাবে বলতে পারেন, সেটা হচ্ছে এই যে এত অর্জন, এই এত অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তো অবশ্যই চীনের জনগণের, কিন্তু চীনের জনগণকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি। তো এ কারণে আমরা সিপিসির উপরে একটি আলাদা চ্যাপ্টার এখানে রেখেছি। আমরা যদি বলি সিপিসির নেতৃত্বে চীন আজকে এত দূর এগিয়েছে। হ্যাঁ, সেজন্য আমি বলতে চাই এইটি হলো বইগুলোর মূল। কারণ এখন ইন্টারনেটে কিছু মানে অনেক অসংখ্য খাট দেখা যায় ওয়েবসাইটে, Exactly. কিন্তু এটা ধারাবাহিকভাবে চীনের অভিজ্ঞতা এবং চীনের বিষয় অবশ্যই এই ধরনের বইগুলোই পেতে পারবো। Exactly. হ্যাঁ। আচ্ছা আরিম, আপনি খুবই ভালো বলেছেন এবং আপনাকে ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। বন্ধুরা, বই একটি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আবার বই হচ্ছে অতীতের সাথে বর্তমানের সেতু বন্ধন। যে কোনো সংস্কৃতির অতীতকে জানতেও আমাদেরকে বইয়ের আশ্রয় নিতে হয়। এদিকে বইয়ের মাধ্যমে বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা ও বিনিময়ের কাজটিও চলে। আমরা যদি অন্য সংস্কৃতি থেকে শিখতে চাই তাহলে আমাদের বইয়ের কাছে যেতে হয়। চীনের জাতীয় বই পড়া সপ্তাহে চীনারা শুধু চীনা বই পড়েন না, বিদেশি বইও পড়েন। আসলে সারা বছর ধরে চীনারা দেশি বিদেশি বই পড়েন। অনলাইনে বা অফলাইনে দিন শেষে বই পড়াটাই বড় কথা। জাতীয় গ্রন্থাগার গ্রুপের আন্তর্জাতিক বইয়ের দোকান এবারের বই পড়া সপ্তাহ উপলক্ষে 18টি কার্যক্রম হাতে নিয়েছে। এইগুলোর মধ্যে রয়েছে কল্পনার শৈশব শিশুদোষ বই পড়া কার্যক্রম, হ্যালো বিশ্ব শীর্ষক আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম, অবসরকালীন বই পড়া ও জীবন শীর্ষক দেশব্যাপী ইন্টারঅ্যাক্টিভ বই পড়া কার্যক্রম ইত্যাদি। চীনা ধ্রুপদী সাহিত্য ক্রমবর্ধমান হারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। দি অ্যানালেক্স, তাও তে জিং এবং শি জিনপিং দেশ প্রশাসনের মতো বইগুলো একাধিক ভাষায় অনুদিত হয়েছে এবং বিদেশে এর বিশাল পাঠক গোষ্ঠীও রয়েছে। এইসব বই বিশ্বকে বইয়ের মাধ্যমে চীনকে বুঝতে সাহায্য করে। এই অন্তর্ভুক্তিমূলক ও বৈচিত্র্যময় পাঠের পরিবেশ বিশ্বের সামনে জ্ঞানকে সম্মান ও সভ্যতাকে মূল্য দেওয়ার বিষয়ে চীনের সুস্পষ্ট মনোভাব তুলে ধরে এবং বিনিময় ও পারস্পরিক শিক্ষার মাধ্যমে বিভিন্ন সংস্কৃতিকে একত্রে বিকশিত হতে সাহায্য করে। চীনের প্রাচীন পণ্ডিতরা বই লিখতেন, বই পড়তেন, তারা বই ভালোবাসতেন। তখন বই লেখার উপায় উপকরণ আজকের মতো ছিল না। তারা অনেক কষ্ট করে নিজেদের কথা ও জ্ঞানকে বইয়ে লিপিবদ্ধ করে গেছেন। সেই জ্ঞান থেকে আজও চীনারা উপকৃত হচ্ছে, বিশ্ব উপকৃত হচ্ছে। চীনারা আজও বই পড়তে ভালোবাসে। চীনে বইয়ের গুরুত্ব কখনোই কমেনি। জাতীয় বই পড়া সপ্তাহ পালনের মাধ্যমে চীনারা প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যকে যেন আধুনিক মোড়কে তুলে ধরে। চীনারা সাংস্কৃতিকভাবে শক্তিশালী জাতি গঠন করতে চায়, মানব সভ্যতার প্রসারে ভূমিকা রাখতে চায়। এই প্রচেষ্টার একটা ছোট্ট অংশ জাতীয় বই পড়া সপ্তাহ। আসলে পড়ার প্রতি ভালোবাসা আমাদেরকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যায় এবং বই পড়া ও এই থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে থাকে। আশা করি যে চীন বই পড়তে ভালোবাসে, ভালো বই পড়ে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের চলতি প্রসঙ্গ এ পর্যন্তই। এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আসুন বই পড়ি, জীবন গড়ি।